আসসালামু আলাইকুম। আমি আতিক। আপনারা শুনছেন নির্জন বাড়ির আতঙ্ক। শহরের এক প্রান্তে বহু পুরনো একটি বাড়ি ছিল, যার নাম ছিল নীলকুঠি। অনেক বছর ধরে সেখানে কেউ থাকতো না। আশেপাশে মানুষজন বিশ্বাস করত বাড়িটিতে কোনো অভিশপ্ত আত্মার বাস আছে। সন্ধ্যা নামলে ওই বাড়ির আশেপাশে কেউ যাওয়ার সাহস করত না। একদিন শহরের নতুন বাসিন্দা রুদ্র সেই বাড়ির দিকে হাঁটতে বের হয়। সে লোককথায় বিশ্বাস করতো না, আর এই ভৌতিক গল্পগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিত। বন্ধুরা তাকে সাহসী প্রমাণ করতে চ্যালেঞ্জ দিয়েছিল যে সে নীলকুঠি বাড়ির ভিতরে গিয়ে 1 ঘন্টা কাটিয়ে আসবে। রাত্রি 10টার দিকে রুদ্র একা সেই বাড়ির দিকে এগিয়ে যায়। পা ফেলতে ফেলতে সে বাড়ির দরজার কাছে পৌঁছে। কাঠের দরজাটা ধাক্কা দিতেই কড়মড়ে আওয়াজে খুলে যায়। ভেতরে পা রাখতেই বাতাসের ঠান্ডা একটা ঝাপটা এসে লাগে। ঘরের দেওয়াল জুড়ে ছিল কালো ফাঙ্গাস, আর জং ধরার জানালা থেকে চাঁদের আলো এসে ঘরটাকে আরো রহস্যময় করে তুলেছিল। হঠাৎ সে শুনতে পেল কারো ফিসফিস আওয়াজ। ভেতরের ঘর থেকে যেন কেউ তার নাম ধরে ডাকলো, রুদ্র। তার হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করে টেক 3। হঠাৎ সে শুনতে পেল কারো ফিসফিস আওয়াজ। ঘরের ভেতর থেকে কেউ যেন তার নাম ধরে ডাকলো, রুদ্র। তার হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করতে লাগলো। সে ভয়কে জয় করতে এগিয়ে গেল। ঘরের কোণে একটা পুরনো আয়না ছিল। আয়নার সামনে দাঁড়াতেই সে দেখতে পেল নিজের প্রতিবিম্বের পেছনে এক নারীর ছায়া। কিন্তু সে ঘুরে তাকালেই কিছু দেখল না। আবার আয়নায় দেখল সেই ছায়া আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। রুদ্র আতঙ্কে পেছনের দরজা দিকে ছুটতে শুরু করলো, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে। সেই ভয়াল আওয়াজ আবারও ভেসে এলো, তুই পালাতে পারবি না। রুদ্র আতঙ্কে দরজা ধাক্কা দিতে লাগলো, কিন্তু দরজাটি যেন শক্ত কোনো তালায় আটকানো ছিল। ঠিক সেই মুহূর্তে তার পেছনে শীতল বাতাসের ঝাপটা লাগলো, আর তার গায়ে কাঁটা দিয়ে উঠল। ধীরে ধীরে পেছনে ঘুরতেই দেখতে পেল এক সাদা শাড়ি পরা বিভৎস মুখের মহিলা। চোখগুলো যেন আগুনের মতো জ্বলছে। তার চুল এলোমেলো ছড়ানো, আর সে রুদ্রের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। হতবিম্বল রুদ্র চিৎকার করতে চেয়েও গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। মহিলাটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে। তুই আমার জায়গা দখল করতে এসেছিস? কণ্ঠটি ছিল করুণার ছোঁয়া মেশানো, কিন্তু ভয়ের দংশন ছিল তীব্র। রুদ্র বুঝতে পারল না এই মুহূর্তে তার এখানে ঠিক কি করা উচিত। এই মুহূর্তে তার এখান থেকে পালানোই বাঁচার একমাত্র উপায়। সে নিজের সমস্ত শক্তি জড়ো করে জানালার দিকে দৌড়ালো। জানালার কাঁচ ভেঙে নিচে লাফ দিতে গিয়ে মনে হলো যেন একটা অদৃশ্য শক্তি তার পেছন দিক থেকে টেনে ধরেছে। সে মাটিতে পড়ে গেল। পিছনে তাকিয়ে দেখল মহিলাটি তার দিকে আরও এগিয়ে আসছে। ঠিক তখনই বাইরে থেকে এক ঝলক উজ্জ্বল আলো এসে পড়ল, এবং সেই মহিলাটির ছায়া ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। রুদ্র মাটিতে পড়ে শ্বাস নিতে নিতে দেখল তার কয়েকজন বন্ধু লাইট হাতে বাড়ির দিকে দাঁড়িয়ে আছে। বন্ধুরা তিরিগুড়ি করে তাকে তুলে নিল আর বাইরে নিয়ে এলো। রুদ্রের মুখ ছিল বিবর্ণ। সে ভাবতে পারছিল না যে জীবিত অবস্থায় এই আতঙ্ক থেকে বেঁচে ফিরেছে। বন্ধুরা তাকে বাইরে নিয়ে জিজ্ঞেস করলো ভেতরে কি হয়েছিল। রুদ্র শুধু একটাই কথা বলল, ওখানে কিছু আছে যা আমাদের শান্তিতে থাকতে দেবে না। সেই দিন থেকে রুদ্র আর কখনো নীলকুঠির দিকে ফিরে তাকায়নি, কিন্তু সে জানতো না ওই বাড়িতে এখনো সেই অভিশপ্ত আত্মার নিঃশ্বাস পড়ে। রুদ্রের বন্ধুদের মুখে চিন্তার ছাপ পড়ল। তারা বুঝতে পারতেছিল না ঠিক কি ঘটেছিল, কিন্তু রুদ্রের ভয়ানক অভিজ্ঞতা তাদেরও আতঙ্কিত করল। তারা তড়িঘড়ি তাকে নিয়ে নীলকুঠির পাশ থেকে সরে এলো।
কিছুদিন পর রুদ্র চেষ্টা করলো সেই রাতের ঘটনাগুলোকে ভুলে যেতে, কিন্তু রাতে ঘুমানোর সময় তার মনের মধ্যে সেই নারীর মুখ ভেসে উঠত। মাঝে মাঝে সে স্বপ্ন দেখত যেখানে নীলকুঠির সেই আয়নার সামনে আবার দাঁড়িয়ে আছে। একদিন রুদ্র ঠিক করলো সেই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে। সেই শহরের পুরনো গ্রন্থাগারে গেল, যেখানে সে নীলকুঠি সম্পর্কে পুরনো নথি খুঁজে বের করল। সেখানে জানা গেল সেই বাড়িটি একসময় জমিদার কুলচন্দ্র সিংহের ছিল। তার ছোট মেয়ে নীলা এক দুর্ঘটনার শিকার হয়ে বাড়ির ভেতরেই মারা যায়, এবং সেই মৃত্যুর পর থেকেই বাড়িতে ভৌতিক ঘটনাগুলো ঘটতে শুরু করে। রুদ্র ধীরে ধীরে বুঝতে পারল নীলা যেন আজও কারো অপেক্ষায় আছে, অপেক্ষা যে তার অকাল মৃত্যুর রহস্য উন্মোচন করবে। এবার রুদ্র ঠিক করলো সে নিজের ভয়ের মুখোমুখি হবে। সে সিদ্ধান্ত নিল বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আবার নীলকুঠিতে ফিরে যাবে এবং সেই অভিশাপের মূলে গিয়ে রহস্য সমাধানের চেষ্টা করবে। কিন্তু সে জানতো না তার জন্য কি অপেক্ষা করছে। সে এক পুরোহিতকে নীলকুঠিতে নিয়ে যায়। পুরোহিত মন্ত্রপাঠ শেষ করতেই নীলকুঠির চারপাশে শীতল বাতাস থেমে গেল, যেন কিছুক্ষণ সব কিছু শান্ত হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই ঘরের চারপাশে অন্ধকার আরো ঘন হয়ে আসতে লাগলো। বাতাস ভারী হয়ে উঠল, যেন শ্বাস নেওয়াও কষ্টকর। পুরোহিত হঠাৎ চুপ করে গেল, তার চোখে আতঙ্ক ফুটে উঠল। রুদ্রের বন্ধুরা ভয় পেয়ে পেছনে সরতে থাকলো। নীলার আত্মার অবয়ব হঠাৎ আয়না থেকে বেরিয়ে এলো, আর তার চোখ দুটো এক ভৌতিক লাল রঙে জ্বলতে লাগলো। আবার তার চেহারার কেবল দুঃখ নয়, বরং ভয়াবহ ক্রোধের ছাপ স্পষ্ট ছিল। ঘরের দেয়াল থেকে কালো ছায়াগুলো আলাদা হয়ে আসতে থাকলো। তারা যেন বেঁকে গিয়ে রুদ্র এবং তার বন্ধুদের চারপাশে ঘিরে ধরল। নীলার আত্মা বিকৃত কণ্ঠে বলল, তোমরা আমাকে মুক্তি দিতে এসেছ, কিন্তু তোমাদের সঙ্গে অন্য কোনো আত্মা চলে আসবে। কথা শেষ না হতেই একটি তীব্র চিৎকার ভেসে এলো, যেন অজানা কোনো শয়তানের গর্জন। পুরোহিত হঠাৎ নিজের গলা চেপে ধরল, তার চোখ উল্টে গেল আর তার দেহ মাটিতে পড়ে গেল। অন্ধকার ছায়াগুলো রুদ্রের দিকে এগিয়ে এলো, হাত বাড়িয়ে যেন তাকে নিজের মধ্যে টেনে নিতে চাইছে। রুদ্র ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, কিন্তু তার শরীর যেন শক্ত হয়ে গেছে। ছায়াগুলো তার গলা চেপে ধরতে লাগলো, শীতল স্পর্শে তার দম বন্ধ হয়ে আসছিল। তখনই হঠাৎ আয়নার কাঁচটা ভেঙে গেল এবং সেই কাচের ভাঙা চারদিকে ছিটিয়ে পড়ে। চারপাশে অশুভ শক্তি চিৎকার করতে মিলিয়ে গেল, আর ঘরের ভেতরে নীলা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রুদ্রের বন্ধুরা তাকে টেনে বাইরে নিয়ে এলো, আর নীলকুঠির সেই রাতেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু রুদ্র জানত না সেই অভিশপ্ত আত্মার ছায়া তাদের পিছু ছাড়েনি। কিছুই আর আগের মতো হবে না। রুদ্র এবং তার বন্ধুরা বাড়িতে কাছ থেকে পালিয়ে যেতে লাগলো, কিন্তু সেই রাতের আতঙ্ক তাদের মনে গেঁথে গিয়েছিল। আগুন লাগার পর তাদের মনে হয়েছিল সব কিছু যেন শেষ হয়ে গেছে, কিন্তু আসলেই কি তা সত্যি? কিছুদিন পর রুদ্র প্রতি রাতে একই স্বপ্ন দেখতে লাগলো। সে দেখতে পেল নীলকুঠির সেই পুরন্ত অবশেষের মধ্য থেকে একটি অন্ধকার ছায়া ধীরে ধীরে বেরিয়ে আসছে। প্রতিবারই সে চিৎকার করে জেগে উঠত, কিন্তু ভয় যেন তার পিছু ছাড়ছিল না। এক রাতে রুদ্র বাড়ির সামনে একটি ভুতুড়ে অটোরিকশা এসে থামে। সে ভেতরে একজনকে দেখে, যার মুখটা অন্ধকারে ঢাকা। সেই ব্যক্তি তাকে ডাক দেয়। রুদ্র সাহস করে কাছে গিয়ে দেখে সেটি নীলা। তুমি আমাকে ভুলে যেতে পারবে না রুদ্র, আমি এখনো এখানে আছি, নীলা বলল। তার কণ্ঠস্বর ভুতুড়ে হয়ে উঠেছিল। রুদ্র পিছিয়ে যেতে, তুমি আমাকে ভুলে যেতে পারবে না রুদ্র, আমি এখনো এখানে আছি, নীলা বলল। তার কণ্ঠস্বর ভুতুড়ে হয়ে উঠেছিল। রুদ্র পিছিয়ে যেতে গিয়ে একটি পা পিছলে পড়ে যায়, আর নীলা তার কাছে আরো কাছাকাছি চলে আসে। তুমি আমার
রহস্য উন্মোচন করছো, কিন্তু এখন তুমি আমার সঙ্গে থাকো। আমাদের মুক্তি দাও, আমরা মুক্তি চাই। রুদ্র আতঙ্কিত হয়ে নীরব থাকে। নীলা আরো একবার তার হাত বাড়িয়ে দেয়। এবার আমাকে মুক্তি দিতে হবে, কিন্তু তার জন্য তোমাকে যে দামে বেঁচে থাকতে হবে তা ভাবতে হবে। অন্ধকারের মধ্যে রুদ্র বুঝতে পারে নীলার মুক্তির জন্য তাকে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে হবে। এই ভয়াবহ অধ্যায় এখন তার জীবন থেকে শেষ হবে কি তা সম্পূর্ণরূপে তার হাতে। অবশেষে গল্পটি শেষ হলো। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কিছু না, ধন্যবাদ সবাইকে।